দেখছেন কলকাতা টিভি আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। ভাস্বতীর সঙ্গে আরো 12-এ আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালী, শুরুতে যে খবরে নজর রাখবো, কলকাতার অভিজাত হোটেলে দম্পতি বিবাদ, স্বামী ও তার বন্ধুর হাতে আক্রান্ত হলো স্ত্রী। একেবারেই ভাস্বতী, এবং সবাইকে আটক করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে স্ত্রী রূপান্তরকামী বাংলাদেশি নাগরিক, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কি খবর রয়েছে পুলিশ সূত্রে? দেখো, কলকাতার একটি নামী হোটেল বাইপাসের সামনে সেই জায়গাতেই একজন রূপান্তরকামী, যে কিনা বাংলাদেশি নাগরিক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে এই বাংলাদেশি নাগরিক তিনি ইললিগাল ভাবে তিনি এসেছেন, কলকাতায় এসেছেন তিনি, এবং তিনি যে বাংলাদেশি নাগরিক তার ভুয়ো পাসপোর্ট বা ভুয়ো আধার কার্ড এইসব বানানো হয়েছে, বানিয়ে তিনি কলকাতায় এসেছেন এবং কলকাতায় তিনি থাকেন। এবং তার যে জেন্ডার চেঞ্জ হয়েছে, তিনি দিল্লি থেকে কিছুদিন আগেই সেই জেন্ডার চেঞ্জ করে এসেছেন। এসে তিনি একজন গুজরাটি বিজনেসম্যান, তাকে বিয়ে করেছেন এবং 22শে মে অর্থাৎ চলতি মাসের যে 2nd মে তার বিয়ে হয়েছে। এবং তারপরে গতকাল যখন এই হোটেলে তারা গিয়েছিলেন, তার স্বামী এবং তার স্বামীর বন্ধুকে নিয়ে যখন এই হোটেলে গিয়েছিলেন, তারপরেই এই মহিলা তিনি অভিযোগ তোলেন যে তার স্বামী এবং তার বন্ধু এরা দুজনে মিলে তার উপরে চড়াও হয়েছে, তাকে অ্যাসল্ট করেছে। এবং তারপরে এই 3 জনকে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ডিটেইন করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই যখন তাদের মধ্যে ঝামেলা এবং হোটেল থেকে যখন পুলিশকে খবর দেওয়া হয়, তারপরে পুলিশ সেখানে পৌঁছায় এবং তারপর যখন এনে তাদেরকে ইন্টারোগেট করা হচ্ছিল, সেই সময় কিন্তু পুলিশ জানতে পারে যে এই যে রূপান্তরকামী সে কিন্তু বাংলাদেশি নাগরিক, ইললিগাল ওয়েতে কলকাতায় ঢুকেছে এবং ইললিগাল ভাবে আধার কার্ড, পাসপোর্ট এগুলো বানিয়েছে এবং সেটা হাওড়া থেকে বানিয়েছে। একদমই রিয়া, একদমই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো। আর এবার ভাস্বতী, আমরা যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলকে হুমকি সৌমিত্র খাঁয়ের। দাদাগিরি করতে এলে পিঠের চামড়া তুলে দেবো, এমনই হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। পাল্টা তোপ সুজাতা মণ্ডলের, এবং আপনাদের জানিয়ে রাখবো, যেখানে সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁর মুখোমুখি লড়াই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। বা সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী, তিনি সরাসরি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন, দাদাগিরি করতে এলে পিঠের চামড়া তুলে দেব। যদিও পাল্টা তোপ দেখেছেন সুজাতা মণ্ডল। একদমই ভাস্বতী, আমরা জানি যে সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁয়ের যে বাগযুদ্ধ তা কিন্তু বরাবরই চলে আসছে, কিন্তু তার আগে আপনাদের শোনাবো সৌমিত্র খাঁ তিনি ঠিক কি হুমকি দিলেন এবার। ওই দাদাগিরিটা কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না। চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি উপরে এইটা কি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে দেয়, চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না। চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি উপরে এইটা কি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে দেয়, চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না। চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, এবার তৃণমূলকে হুমকি সরাসরি দিলেন সৌমিত্র খাঁ, তার পরিপ্রেক্ষিতে সুজাতা মণ্ডল, তার কি বক্তব্য, কি জানা যাচ্ছে? দেখো, সৌমিত্র খাঁয়ের এই অভিযোগ, সৌমিত্র খাঁকে ঘিরে যে অভিযোগ উঠছে, এটা কিন্তু নতুন নয়। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে কিন্তু শাসক দল। কখনো পুলিশকে হুঁশিয়ারি, কখনো থানার ওসিআইসি থেকে শুরু করে তৃণমূল কর্মীদের সকলকে কিন্তু এরকম সুরে কিন্তু বিনতে দেখা গেছে বিজেপির যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁকে। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছিল গতকাল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ছাঁদার গ্রামে। তিনি যখন প্রচারে যান, সেই সময় সাংবাদিকদের ছড়া বেশ কিছু প্রশ্নে তিনি এমনই প্রতিক্রিয়া করেন যেখানে যে তৃণমূলের কর্মীদেরকে পিঠে ছাল তুলে নেব, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন সরাসরি সাংবাদিকদের, অর্থাৎ ক্যামেরার সামনে। এর পরিপ্রেক্ষিতে বড়জোড়ার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী সুজাতা খাঁকে
এই প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন যে যদি ক্ষমতা থেকে থাকে সৌমিত্র খা এই ধরনের কাজ করে দেখা, আমাদের মহিলারা কিন্তু সেই সৌমিত্র খাকে যথেষ্টভাবে বুঝে নেওয়ার তার ক্ষমতা রাখে। সোনালী, একদমই ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। এবার আপনাদের শোনাবো তৃণমূলকেই হুমকি দিয়েছেন সৌমিত্র খা এবং তার পাল্টা কি বলেছেন সুজাতা মণ্ডল এবং ওনাদের জেলা সভাপতি, এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে, আপনি আসুন। আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের। আপনাদের শোনালাম সুজাতা মণ্ডল তিনি ঠিক কি বলেছেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বাগযুদ্ধ এবার সামনে এসেছে। তৃণমূলের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌমিত্র খাঁ। তবে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনিও কিন্তু সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে সুজাতাকে কটাক্ষ করেছিলেন সৌমিত্র খাঁ এবং তারপরেই কিন্তু রীতিমতো এই যে তাদের লড়াই তা সামনে আসে। আপনাদের আরো একবার শোনাই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ঠিক কি বলেছিলেন। থাকবে না তো দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপির এইটা কি বিজেপি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে যায় চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। আপনাদের জানিয়ে রাখি, ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে কিন্তু এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এবং তার আগে রীতিমতো পরিস্থিতি অর্থাৎ বিষ্ণুপুরের যে রাজনীতি তা কিন্তু বরাবরই উত্তপ্ত থেকেছে এবং মূলত সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের যে বাগযুদ্ধ তা বারে বারে সামনে এসেছে এবং যেই মন্তব্য আজ সৌমিত্র খাঁ করেছেন তার পরিপ্রেক্ষিতে সুজাতা মণ্ডল তার পাল্টা কি বলেছেন শুনুন। হাত পা ভেঙে এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে, আপনি আসুন। আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে। আপনাদের শোনালাম সুজাতা মণ্ডল তিনি ঠিক কি বলেছেন। ফের বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতি অনুপ ঘোষের। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একেবারে ভাষাতে এবং শুধুমাত্র তাই নয়, গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা বটি জুতো নিয়ে তৈরি থাকার নিদান কর্মীদের ক্ষমতায় আসার আগেই এই হুমকি দিয়েছেন অনুপ ঘোষ। মানুষের পাল্টা জবাব দেবে, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভাষ্যতে যে বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে, আমরা জানি যে যেই লোকসভা কেন্দ্রে কিন্তু আগামী 25শে মে অর্থাৎ ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে, বারে বারে কিন্তু সেই লোকসভা কেন্দ্রে বোঝাই যাচ্ছে যে রাজনীতির উত্তাপ কতটা চরমে উঠেছে। এবার কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে পাত্রসাহেব ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা। কি বলেছেন অনুপ ঘোষ শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনদিন ভয়কে থাকে না। ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমি একটা কথাই বলতে চাই, তৃণমূলকে একটা বার্তা ছুড়ে দিন, হামলা হলে পাল্টা হবে। গরিব মানুষের হকের টাকা আদায় করতে আমরা জানি, রাতের বেলার ঘুম কেড়ে নেব। সাবধান করে দিলাম তৃণমূলকে।
আর আজকে এই সামনের লোকসভা ভোট তৃণমূল যদি কারো বাড়ি যে বাধা দেয়, আপনাদের গণতান্ত্রিক অধিকারটাকে হরণ করতে দেবেন না। যদি আপনাদের গণতান্ত্রিক অধিকারটাকে হরণ করতে থাকে, তাহলে বাংলার বাবুদের ইজ্জত কারো সম্মান থাকবে না। তাই নিজেদের অধিকার তৈরি রাখার জন্য ঝাঁটা ফুটি জুতো নিয়ে তৈরি থাকুন। আপনার গণতান্ত্রিক অধিকারটা যদি কেড়ে নেয়, ভোট দেওয়ার অধিকারটা যদি কেড়ে নেয়, পাল্টা জবাব দিন জুতো। বিজেপি নেতা অনুপ ঘোষের এই মন্তব্যের পাল্টা তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া শোনাবো। এটা বিজেপির কালচার, এটা মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝে। এরা ক্ষমতায় আসার আগেই যদি এরকম ভাবনা, এরকম তাদের যদি মানে ইয়ে হয়, তাহলে এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে এরা যে কি করবে সেটা মানুষ সহজেই বুঝতে পারছে। এজন্যই মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, এদেরকে মানুষ চাইছে না। এরা হুমকি, সন্ত্রাস, এর একটা বাতাবরণ তৈরি করার একটা চেষ্টা। আপনাদের শোনালাম বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে পাত্রসাহেব ব্লকের নারায়ণপুরে পথসভায় এমন মন্তব্য করেছেন অনুপ ঘোষ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল হুদা। মফিজুল, কি জানা যাচ্ছে? যেমনটা আমরা শুনলাম যে অনুপ ঘোষের মন্তব্য এবং তার পাল্টা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এখনো পর্যন্ত বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্রে কি অবস্থা? দেখো, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ বাড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে নারায়ণপুরে একটি পথসভা আয়োজন করেছিল বিজেপি। সেই পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পার্থসার মণ্ডল সভাপতি। তিনি জানান যে তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন এবং গণতান্ত্রিকভাবেই তাদেরকে জবাব দেওয়া হবে এবং তাদেরকে ঝাঁটা জুতো মারার নির্ধারণ দেন দলীয় কর্মীদেরকে। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের নেতৃত্বরা। তৃণমূলের দাবি যে ভোটের আগেই তারা এই সন্ত্রাস ছড়ানোর জন্য এইসব করছে এবং ক্ষমতায় আসার আগেই হুমকি বা এইসব প্রতিশোধ বা বদলা নেওয়ার চেষ্টা করছে। একাধিক ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে পাত্রসারে শাসক এবং বিরোধীর মধ্যে। একদম মফিজুল, ধন্যবাদ তোমায়। ফের মদন মিত্রের হুঙ্কার, তাজা হয়ে তৈরি থাকুন, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি। একদমই ভাষ্যতে এমনই কিন্তু মন্তব্য করেছেন মদন মিত্র। পাশাপাশি তিনি বলেছেন কি করতে হবে ভোটের দিন, ভোর 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন। সায়ন্তিকা প্রসঙ্গে সজল ঘোষের কটাক্ষের এমনই জবাব দিলেন মদন মিত্র। এর আগে আমরা দেখেছিলাম সায়ন্তিকা ঘোষকে সরাসরি অ্যাকোয়াটিকা বলে কটাক্ষ করেছিলেন সজল ঘোষ। একটা ছোট ফুটফুটে মেয়ে, তার নাম সায়ন্তিকা। 1 জুন তোমাদের বুঝিয়ে দেবে, এমনটাই বলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 1 জুন বরানগর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আপনারা জানেন, এবং সেখানে কিন্তু তাপস রায়, যিনি বিজেপিতে যোগদান করেছেন। আপনাদের প্রথমে শোনাই মদন মিত্র ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। ছোট্ট ফুটফুটে মেয়ে, তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না, ও তো অ্যাকোয়াটিকা। তো আমি বলেছি ভালো, অ্যাকোয়াটিকায় তো চান করে, অবগাহন করে। তো সায়ন্তিকার অ্যাকোয়াটিকা না ইকো পার্ক না নিকো পার্ক, ওটা আমি 1 জুন তোমাদের বুঝিয়ে দেবো। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়া। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, মদন মিত্রের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব, তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, তোমাকে প্রথমতেই জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু মদন মিত্র কর্মী সভা থেকে হুঁশিয়ারি জারি করেছিলেন যে বিজেপি শেষ পতাকার খবর দিয়ে দেবে। সেখানেও কিন্তু বিজেপি নেতৃত্ব কিন্তু মদন মিত্রকে তীব্র কটাক্ষ করে বলেছেন। এর পাশাপাশি মদন মিত্র এহেনও বক্তব্যে কিন্তু সন্ত্রাস সৃষ্টি হয়ে যাবার একটা কথা উঠে আসছে বলে বিজেপি সূত্রের খবর। যে এই যে কথাটা বলছে যে বারবার করে যে 6টার পর, ভোট 6টা 1 জুন, সেই সময় নির্দেশ আসবে। কি নির্দেশ আসবে? কর্মীদের ভোটের কি রিগিং এর নির্দেশ আসবে, নাকি সন্ত্রাসের নির্দেশ আসবে, নাকি ফের কামারহাটিতে আমরা এমন চিত্র দেখতে পারবো যে চিত্রের সম্মুখীন হবে গোটা রাজ্যবাসী, যেখানে রক্ত গঙ্গা বইবে? এটা কিন্তু একটা সংশয়ের মধ্যে থেকে যাচ্ছে মদন মিত্রের এই বক্তব্যের মারফত। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।
ফের মদন মিত্রের হুঙ্কার, যেখানে তিনি বলেছেন যে তাজা হয়ে তৈরি থাকুন। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি, সজল ঘোষ যে মন্তব্য করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তারই জবাব দিলেন মদন মিত্র। আপনাদের আরো একবার শোনাই তৃণমূল বিধায়ক মদন মিত্র ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা জানেন এবার কিন্তু মদন মিত্র তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, মূলত সজল ঘোষকে কটাক্ষ করে তিনি যেমনটা মন্তব্য করেছেন আরো একবার শোনাবো আপনাদের। ছোট্ট ফুটফুটে মেয়ে, তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না, ও তো অ্যাকোয়াটিকা। তো আমি বলেছি ভালো, অ্যাকোয়াটিকায় তো চান করে, অবগাহন করে। তো সায়ন্তিকা অ্যাকোয়াটিকা না ইকো পার্ক না নিকো পার্ক, ওটা আমি 1 জুন তোমাদের বুঝিয়ে দেবো। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ফের বেলাগাম মন্তব্য অখিলগিরি। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি একেবারে ভাষ্যতে। এবং এবার আমরা জানি যে রাষ্ট্রপতি সম্বন্ধে কিন্তু কিছুদিন আগেই অখিলগিরি কুরুচিকর মন্তব্য করেছিল, এবং তারপরে এবার তার নিশানায় কিন্তু রাজ্যপাল। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে একটি সভা করতে গিয়ে এমনই বেফাঁস মন্তব্য করেছেন অখিলগিরি। এবং পাশাপাশি তিনি বলেছেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে, মেয়েটি দেখতে সুন্দর ছিল তাই হাত ধরে টেনেছে, এমনই কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় অখিলগিরির গলায়। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আবার অন্য মেয়েদের হাত ধরে টানি কিনা দেখো, এই মন্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা। এমনই মন্তব্য করেছেন অখিলগিরি। তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। মাথা খারাপ হয়ে গেছে, গরমে টান মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল আবার। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সৌম্যজিৎ, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় তাকে, এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে এহেন মন্তব্য, কতটা অস্বস্তিতে পড়লো তার জন্য দল? দেখো ভাস্কর, আগেও নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে কিন্তু তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে কুমন্তব্য করেছিলেন। ফের কিন্তু পূর্ব মেদিনীপুরের যে রামনগর, সেই রামনগরে উত্তম বারিকের সমর্থনে জনসভায় কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। সম্প্রতি যে রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অশুভ ব্যবহারের যে অভিযোগ উঠেছিল, এই অভিযোগ প্রসঙ্গে কিন্তু অখিলগিরি এরকম বেফাঁস মন্তব্য করেছেন। তিনি কিন্তু বলেছিলেন যে রাজ্যপালের নাকি মাথা গরম হয়ে গিয়েছে এবং দেখতে সুন্দর কাজকর্ম করে বলেই তার লোভ লেগেছে। এবং এই মন্তব্য ঘিরে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল। বিরোধীরা কিন্তু কটাক্ষ শুরু করেছে অখিলগিরি। রাজ্যের কারা যে মন্ত্রী হওয়া সত্ত্বেও তার এরকম বারবার কুরুচিকর মন্তব্য কিন্তু যথেষ্টই চাপে ফেলছে তার শাসক দল তৃণমূলকে। একদমই ধন্যবাদ জানাবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অখিলগিরির এই মন্তব্যের পরে জেলার বিরোধী নেতৃত্ব তারা কি বলেছেন শোনাবো আপনাদের। ওনার মুখে এই কথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন, বলে পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন। এদের কোনো লাগামহীন দল, এর কোনো চুরি, সন্ত্রাস, আশা সন্ত্রাস, কোনো ব্যাপারে এদের লাগাম নেই। বাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে। তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন, কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন, তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তৃণমূল
সময় এখন একটা বিরতি। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারবার ভাষ্যতে। এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধারের ঘটনা। ডোমকলের মালিথাপাড়ায় বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। আমরা দেখেছি নির্বাচনী আবহে বারবার মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধারের খবর সামনে এসেছে। আবারও বোমা উদ্ধার, হিংসা ছড়ানোর জন্যই বোমা মজুত রাখা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে ভাষ্যতে আমরা দেখেছি এর আগে মুর্শিদাবাদের একাধিক এলাকা থেকে, অর্থাৎ এবার তো ডোমকল থেকে উদ্ধার হয়েছে বোমা, এবং তার আগে আমরা দেখেছি যে তৃতীয় দফার যে নির্বাচন, তার আগে রেজিনগর থেকে শুরু করে লালগোলা, নবগ্রাম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র তাই নয়, তৃতীয় দফার যে ভোট মিটেছে মুর্শিদাবাদে, তারপরেও কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা রীতিমতো চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডোমকলের মালিথাপাড়ায় বোমা উদ্ধারে চাঞ্চল্য, মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার। রাকিবুল ইসলাম রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রাকিবুল, আবারও বোমা উদ্ধার হলো এবং মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধার, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, গত 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের আগেই একাধিক জায়গায় মুর্শিদাবাদের বোমা উদ্ধারের ছবি দেখিয়েছি আমরা। এবার মুর্শিদাবাদের জুগিন্দা অর্থাৎ ডোমকলের জুগিন্দায় আবারও বোমা উদ্ধার হলো, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মানুষের বক্তব্য, এলাকায় ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর জন্য এবং অপ্রীতিকর ঘটনার জন্যই কিন্তু এই বোমা সম্ভবত মজুত রেখেছিল। যদিও ভোটের দিনে পুলিশ প্রশাসন তাদের তৎপরতা ছিল যথেষ্ট, ফলে অপ্রীতিকর ঘটনা এবং কোন রকম দাঙ্গা মারামারি এইসব ঘটনা ঘটাতে পারেনি দুষ্কৃতীরা। ফলে এই বোমা মজুত রেখে তারা এখন প্রকাশ্যে আনার চেষ্টা করছে, এমনটাই কিন্তু একাংশের মানুষ জানাচ্ছে। যদিও পুলিশের অনুমান যে কে বা কারা রাখলো এই বোমা এবং কি কারণে রেখেছে, রাজনৈতিক হিংসা ছড়ানোর জন্য রেখেছিল নাকি অন্য কোনো কারণ আছে, তার পিছনে সেই বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং তদন্তে নেমেছে পুলিশ। এই বোমা উদ্ধারে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বোমা ডিসপোজাল স্কোয়াড তাদেরকে খবর দিয়েছে পুলিশ, এবং তারা এসে বোমগুলি নিষ্ক্রিয় করবে বলে এখন পর্যন্ত খবর পুলিশ সূত্রে। একদমই, ধন্যবাদ রাকিবুল। অমিত শাহর বিরুদ্ধে পোস্ট তৃণমূলের। অন্ডালে শাহকে বিদায় জানান কয়লা মাফিয়া, ঠিক এভাবেই পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। একদমই ভাষ্যতে। শুধুমাত্র তাই নয়, কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপির, মন্ত্রী মাফিয়া আতাতের সুবিধে নিচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ঠিক এই ভাষায় পোস্ট করেছে জোড়াফুল শিবির। শুক্রবার বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ এবং তখন তাকে যখন বিদায় জানানো হয়, তিনি বিদায় জানানোর সময় যে সম্বর্ধনা দিচ্ছেন সেটা কয়লা মাফিয়ার থেকে, এমনটাই কিন্তু তৃণমূলের তরফে ছবি সহ পোস্ট করা হয়েছে। সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত রয়েছে বিজেপি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, জোড়াফুল শিবিরের তরফে যে পোস্ট করা হয়েছে, কি কি বিষয়ে তুলে ধরা হয়েছে এই পোস্টের মধ্যে দিয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার কিন্তু কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হচ্ছিল, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আজকে যে ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে, যে একজন কয়লা চালানের সঙ্গে যুক্ত জয়দেব খান, তার সঙ্গে একটি স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি তারা প্রকাশ করেছেন এবং তারা বলতে চাইছেন যে এর ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়গুলি দেখেন এবং তিনি যেহেতু সীমানা সমস্যার সমাধানের দায়িত্ব তার রয়েছে, সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ছবি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে চোরাচালানের সঙ্গে কিন্তু ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব যুক্ত রয়েছেন। কখনো তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারা আক্রমণ করেছেন এবং এবারে যেটা ছবি তারা সামনে এনেছেন যে কয়লা মাফিয়ার মাথায় হাত রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং সেই ঘটনার তারা দায় কোনো মতেই এড়াতে পারেন না। আশা করি পশ্চিমবঙ্গে তারা প্রচারে আসছেন, সেখানে এই বিষয়টি নিশ্চয়ই খোলসা করবেন। কিন্তু বাংলার মানুষ যেটা বোঝার তারা বুঝেছেন যে এইসব মাফিয়া ডনেদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সম্পর্ক। একদমই, ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
আর ভাষ্যতে এবার আমরা নজর রাখবো প্রচার সভার দিকে। শনিবার সরীয় প্রচার তুঙ্গে আজ জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির সপ্তগ্রামে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রথম সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, এবং দ্বিতীয় সভা রয়েছে হাওড়ার ডোমজুড়ে। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারবেন তিনি, এবং এই দুই কেন্দ্রেই ভোট রয়েছে 20 মে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে কখন এই দুই সভায় পৌঁছবে, সভাস্থলে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মূলত আজ কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দুটো কর্মসূচি রয়েছে। ইতিমধ্যে তিনি রওনা হয়েছেন। তিনি প্রথম কর্মসূচি বাঁশবেড়িয়ায় করবেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্র। গতবার এই লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন। তৃণমূল কংগ্রেস এই সিটটি দখল করার জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয় তারকাকে তারা পথে নামিয়েছেন। অত্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রচনা বন্দ্যোপাধ্যায়, তার সমর্থনে তিনি সভা করবেন। এবং গত কয়েকটি যে প্রচার তিনি করেছেন, ইতিমধ্যেই কিন্তু যেভাবে এই লোকসভার বিভিন্ন জায়গাতে ভিড় হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসনটি পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় সভাটি করবেন ডোমজুড়ে। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রচার করবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে পরিচিত একটি লোকসভা। সেখানে তৃণমূল কংগ্রেস গতবারও জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেসের অত্যন্ত রাজনৈতিক অবশ্যই সেই জোড়া সভার দিকে আজ আমাদের নজর থাকবে। সেখান থেকে ঠিক কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপাতত ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। সন্দেশখালীতে পোস্টার, গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি, তাকে ফাঁসানোর অভিযোগ, তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ। একদমই ভাষ্যতে যেই গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। এবং যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবার সেই গঙ্গাধর কয়ালের সঙ্গে আঁতাতের অভিযোগ করা হচ্ছে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। এই পোস্টার পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টার কলকাতা টিভির পর্দায়। সন্দেশখালীতে এবার পোস্টার বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে। গঙ্গাধর কয়ালকে ফাঁসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, গঙ্গাধর কয়াল যার এই ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন সন্দেশখালীর গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত, এবং তার বিরুদ্ধে যে পোস্টার এবং তৃণমূলকে ফাঁসানো হয়েছে, কি কি বিষয় উঠে আসছে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, সন্দেশখালী যত সময় যাচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে, সন্দেশখালী তত রেখাচিত্র পাল্টাচ্ছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালীর প্রতিবাদের মুখ কর্তা রেখা পাত্রকে একদিকে প্রধানমন্ত্রী যেমন প্রতিবাদীর মুখ হিসেবে তাকে তুলে ধরার চেষ্টা করেছে রাজ্য দেশের মাটিতে, অন্যদিকে শক্তি স্বরূপ আখ্যা দিয়েছে। এই সাম্প্রতিককালে যে বারবার যে ভিডিও ভাইরাল হয়েছে, একের পর এক ভিডিও, প্রথম 4 মে গঙ্গাধর কয়ালের যে 32 মিনিট 45 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরালে কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে। তারপরে আবার ঠিক তার 5 দিনের মাথায়, অর্থাৎ সেই আবার একটা নতুন ভিডিও ভাইরাল, যেখানে বিশেষ করে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলছেন যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কারা নিয়ে গেছিল? অনুপ দাস। এবার খোদ বিজেপির সভাপতির বিরুদ্ধে কিন্তু পোস্টার পড়েছে, অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে কলকাতা বাসন্তী হাইওয়ে, সন্দেশখালী, ধামাখালী, সরবেরিয়া, রামপুর একাধিক বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু পোস্টার। সেখানে কম্পিউটার প্রিন্টার কোথাও লেখা রয়েছে গঙ্গাধর কয়ালকে পাঠিয়েছে বিজেপির জেলা সভাপতি, কোথাও লেখা রয়েছে মোটা অর্থের বিনিময়ে মণ্ডল সভাপতি করার অভিযোগ, আবার কোথাও তৃণমূলের সঙ্গে অশুভ আতাত রয়েছে এই বিজেপির মণ্ডল সভাপতি। এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু নতুন করে সন্দেশখালীতে রাজনৈতিক উত্তপ্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগ অস্বীকার করেছে তাপস ঘোষ। তিনি বলেছেন তৃণমূল নেতৃত্ব এটাকে তৃণমূলের যে সন্দেশখালী থেকে মুখ ঘোরানোর জন্য তৃণমূলের লোকজন এই পোস্টার মেরে বিজেপি কালিমালিপ্ত করছে। পাশাপাশি তৃণমূলের যে সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি কৌশিক দত্ত, তিনি বলেন বিজেপি যে সাজানো নাটক চক্রান্ত করে সন্দেশখালীকে তৈরি করেছে, সত্য প্রকাশ আসছে, তাই এইসব যাচ্ছে সত্য ঘটনা উদ্ঘাটন হচ্ছে। এবং বিজেপি পুঁজিবাদীদের দল, প্রচুর অর্থ আসছে, অর্থের ভাগ কার কাছে রাখবে, মণ্ডল সভাপতি না জেলা সভাপতি? এই নিয়ে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার।
তারা প্রকাশ্যে আনছে। এইসব দিনের পর দিন সন্দেশখালী এই ঘটনা বেরিয়ে আসছে। পাশাপাশি যে শান্তির উপায় একদমই সঞ্জিত, একদমই সঙ্গে থাকো সঞ্জিত। ভাস্বতী, আবারও আমরা সন্দেশখালীর দিকেই নজর রাখবো। সন্দেশখালীতে ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুষ্কৃতীদের তাড়া করে উদ্ধার করেন এলাকাবাসীরা। পালিয়ে যায় দুষ্কৃতীরা, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। বারবার শিরোনামে উঠে আসছে এই সন্দেশখালী, আবার ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালী থেকে। একদমই ভাস্বতী, এবার দুষ্কৃতীদের তাড়া করে উদ্ধার করেন সেগুলি এলাকাবাসীরা। পালিয়ে যায় দুষ্কৃতীরা, থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে এ বিষয়ে এখনো পর্যন্ত? একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালী থানায়। যে অভিযোগ হচ্ছে, সন্দেশখালী যে থানা, জেলাখালী গ্রাম পঞ্চায়েতের যে ফেরিঘাট টিয়ারাখালী, সেখানে কিছু দুষ্কৃতী ব্যাগের মধ্যে অস্ত্র ছিল এবং অসৎ কাজ করার জন্য, অর্থাৎ সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল এমনটাই মনে করছে। এবং তাকে স্থানীয় বাসিন্দারা তাড়া করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। যে ব্যাগ, অর্থাৎ প্লাস্টিকের ব্যাগ ফেলে রাখে, সেই প্লাস্টিকের ব্যাগ থেকে ভাঙা বন্দুক পাওয়া গেছে। যে বন্দুকটা পাওয়া গেছে নিষ্ক্রিয় ভাঙা বন্দুক। এর মধ্যে সেই বন্দুক রীতিমতো পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ সেটাকে উদ্ধার করেছে এবং নির্দিষ্টভাবে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই অস্ত্র উদ্ধার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলাখালীতে। এবং তারা বলছেন, বিশেষ করে গ্রামের যেসব বিজেপি নেতা কর্মী সংস্থা আছে, বলছে নির্বাচনের আগে বেআইনিভাবে অস্ত্র মজুত করার একটা চক্রান্ত করা ছিল, এলাকায় একটা নতুন করে সন্ত্রাস সৃষ্টি করতে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, এটা বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত না। তৃণমূল ভাঙা বন্দুক রাখবে কেন, ভাঙা বন্দুক ব্যাগে করে নিয়ে ঘুরবে কেন, সেইটা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা একেবারে ভাঙা, দুটো ভাগ, নিষ্ক্রিয় অস্ত্র, এবং যার কারণে শাসক বিরোধী তরজা লেগে গেছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে। একদমই সঞ্জিত, ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সন্দেশখালীতে ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুষ্কৃতীদের তাড়া করে উদ্ধার করেন এলাকাবাসীরা। পালিয়ে যায় দুষ্কৃতীরা। আর এবার যে খবরে নজর রাখবো, পুরুলিয়ায় লরির ধাক্কায় 5 জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও বাইকে ধাক্কা লরির। একদমই ভাস্বতী, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা লরি চালকের, দুর্ঘটনায় জখম আরো 4 জন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবার টোটো ও বাইকে ধাক্কা লরির। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করেন লরির চালক, দুর্ঘটনায় জখম আরো 4 জন। দুর্ঘটনায় জখম আরো 4 জন। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা লরি চালকের, এবং এই দুর্ঘটনার জেরে 5 জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও বাইকে ধাক্কা লরি। পুরুলিয়ায় লরির ধাক্কায় 5 জনের মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও বাইকে ধাক্কা লরির। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা লরি চালকের, দুর্ঘটনায় জখম আরো 4 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা ইতিমধ্যেই চিকিৎসাধীন সেখানে। শওকত আলী রয়েছেন ফোন লাইনে। শওকত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং এই মুহূর্তে আহতরা তারা কেমন রয়েছেন? দেখো, তোমার বলে রাখি, গতকাল রাত্রে আসানসোল থেকে পুরুলিয়ার দিকে একটি লরি দ্রুত গতিতে পুরুলিয়ার দিকে আসছিল। সেই সময় নিতুড়িয়া থানার যে ভামুরিয়া মোড়, সেই ভামুরিয়া মোড়ে ওই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে ধাক্কা মারে। আর তোমাকে একটা করে জানিয়ে রাখি, সেই টোটোর মধ্যে কয়েকজন যাত্রী বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। সেই টোটোর মধ্যে বেশ কয়েকজন যাত্রী ছিলেন, এবং সেই যে যাত্রী যখন ওই লরিটি ধাক্কা মারে, তখন সেই লরিটি সেখান থেকে পালানোর চেষ্টা করে, এবং পালানোর সময় রাস্তার মধ্যে থাকা একটি বাইক আরোহী এবং রাস্তার মধ্যে পথ চলতি কয়েকজন মানুষকে ধাক্কা মারে। এবং এই ঘটনা স্থানীয় যখন দেখতে পান, তখন তারা লরিটিকে ধাওয়া করেন, কিন্তু লরিটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা ওই লরিটিকে ধন্যবাদ শওকত। তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করছেন, এই মুহূর্তে নজর রাখবো সেদিকে। এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি। অমিত শাহকে গিয়ে ফুল দিচ্ছেন। সিআইএসএফ এর ক্ষমতা হবে কোন অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে? বিজেপি সরাসরি কয়লা পাচারে
মদত দিচ্ছে, কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি, তার নাম অমিত শাহ। যে বিজেপি বলেছিল, নরেন্দ্র মোদী বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, আজকে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গিয়েছে, খানে দুঙ্গা, अगर বিজেপি মে আয়া তো খানে দুঙ্গা। এই ন্যারেটিভের অংশ হিসেবে আমরা দেখেছিলাম 2019 থেকে একটার পর একটা কেস তার নাম ইস্যু হয়েছে, খুনের কেস রয়েছে, কয়লা স্মাগলিং এর কেস রয়েছে। 2021 সালে যখন সিআইডি তাকে নোটিশ দেয়, তারপর তড়িঘড়ি আমরা দেখেছিলাম একে বিজেপির ইমিউনিটি পেতে বিজেপি তাকে বরণ করে নিয়েছিল। সেই ছবি আমাদের কাছে আছে, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজেপির নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্ব। ইন অ্যাডিশন টু দ্যাট, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নরোত্তম মিশ্র। তিনি যতবার এই অঞ্চলে এসেছেন তিনি পরিচিত অমিত শাহর রাইট হ্যান্ড মানুষ হিসেবে। একদিকে হেমন্ত বিশ্ব শর্মা, একদিকে নরোত্তম মিশ্র। অমিত শাহর ডানহাত এবং বাহাত বলে পরিচিত। তার সাথে একাধিক মিটিং এ দেখা গিয়েছে জয়দেব খা এবং রাজু ঝাকে, এবং সেখানকার মানুষের অভিযোগ যে পুরো কোল র্যাকেটটা, এই কয়লার যে সাম্রাজ্য, সেই কয়লার সাম্রাজ্য মূল দেখাশোনা করতেন এই দুজন, তাদের সাথে নরোত্তম মিশ্র এসে মিটিং করতেন। 2021 নির্বাচনের আগে সেই ছবি প্রকাশ্যে এসেছিল, এবং 2021 আসানসোল থেকে যখন বিজেপির এমএলএ হিসেবে নির্বাচিত হন অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা পালের সাথে তাদের একাধিক ছবি প্রকাশ্যে এসছে। শুভেন্দু অধিকারীর সাথে তাদের মিটিং এর খবর প্রকাশ্যে এসছে, দিলীপ ঘোষের সাথে একাধিক ছবি প্রকাশ্যে এসছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে অমিত শাহ বলেছিলেন যে যারা কয়লার কারবারি করে, যারা বালির কারবারি করে, যারা গরু পাচার করে, এর আগে দেখেছেন বিএসএফ এর কমান্ডার গরু পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। अमित शाह बोलेছিলেন তাদের उल्टा लटका के रखना पड़ेगा, एंड उल्टा लटका के रखना पड़ेगा मतलब हमको पता नहीं था कि भाजपा में शामिल करके रखना पड़ेगा, इतना प्यार से उसको रखना पड़ेगा। ये कल अमित शाह जब अंडल एयरपोर्ट में थे तब हम लोगों को दिखने को दिया। আমরা খুব পরিষ্কার ভাষায় বলছি, গোটা কয়লা সিন্ডিকেট, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে যদি কয়লা পাচার হয়ে থাকে তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে সিআইএসএফ এর, কারণ সিআইএসএফ এই কয়লা খাদানগুলোর উপর মনিটরিং এর দায়িত্ব, রেসপন্সিবিলিটি পুরোটাই কেন্দ্রীয় সরকারি সংস্থা সিআইএসএফ এর। সেই সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম অমিত শাহ। সেই অমিত শাহ যখন এখানে মিটিং করতে আসছেন, তাকে এয়ারপোর্টে অফিসিয়ালি ছাড়ার জন্য, সিএফ করার জন্য বা রিসিভ করার জন্য যারা যাচ্ছেন বিজেপি পার্টি অফিস থেকে, জেলা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে লিস্ট করে পাঠানো হচ্ছে। দুর্গাপুরের বিজেপির এমএলএর নামের ঠিক পরের নামটা হচ্ছে জয়দেব খা। তার মানে বার্তা পরিষ্কার, কয়লা মাফিয়াকে অমিত শাহর কাছে পাঠাও, অমিত শাহর আন্ডারে সিআইএসএফ, সিআইএসএফ এর আন্ডারে কয়লা খনি, অর্থাৎ যত কয়লা পাচার হবে, কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে, তাদের মাথার উপর বিজেপির হাত আছে, তাদের মাথার উপর অমিত শাহর হাত আছে, এবং তারা অবাধে কয়লা পাচার করবে। আর এ রাজ্যে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা, বালি, গরু নিয়ে। যেভাবে আপনারা দেখেছেন এর আগে আমাদের রাজ্যের আরেকটি জায়গায় ক্রমাগত মহিলাদের উপর অত্যাচারের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেটা শশীদি পরে আসবেন বিস্তারিতভাবে। আজকে সারা দেশের মানুষের সামনে সেটা এক্সপোজ হয়ে গিয়েছে, কিভাবে মিথ্যে কথা বলে, ফলস এলিগেশন এনে, ফলস রেপের অভিযোগ তুলে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। ঠিক এই একইভাবে গত 4 বছর ধরে যে ন্যারেটিভ বিজেপি তৈরি করেছিল, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। এবং গতকালকের ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সারা দেশের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ কয়লা পাচারে মদত দিয়ে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি, এবং তার মাথার উপর দাঁড়িয়ে পুরো নেটওয়ার্কের সবচেয়ে বড় মদতদাতার নাম আনফরচুনেটলি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দপ্তরের প্রশ্রয় না থাকলে কয়লা পাচার হতো না, কয়লা মাফিয়ারা এত বারবারন্ত বাড়তে পারতো না। আমি শশীদির হাতে মাইক্রোফোন দিচ্ছি। অরূপদা যা বললো, এবং তার মধ্যে একবারই আমরা শেষ করছি ওই বিষয় নিয়ে বলা, যে যারা অপরাধীরা আছে আমরা জানি যে অপরাধীরা জেলে যায়, আর এখানে অপরাধীরা বিজেপি ওয়াশিং মেশিনে যায়। এইটা আমরা আরেকটা বিষয় যেটা উনি আরম্ভ করলেন সেটাকে আবার বলি, যে সাংঘাতিক বিষয় এই দেশে কি হচ্ছে, দেশে বিজেপি থাকাকালীন কি কি হচ্ছে। সন্দেশখালীর মহিলাদের অপমান করা, এবং এই যে ফলস ধর্ষণের
অভিযোগটা দিয়ে এই পুরো চিত্রনাট্য নিয়ে আমরা বিস্তারিত প্রথম দিন থেকে বলছি, যবে থেকে স্টিং অপারেশনটা বেরিয়েছে। আমরা একটু অবাক হয়ে যাই যে মহামান্য রাষ্ট্রপতিকে, কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে, দ্রৌপদী মুর্মুকে, প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি, আমাদের দেশের তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে কি করেছে বিজেপি? মিসগাইড করেছে। আপনি বুঝতে পারছেন না? তার এই মিথ্যাটা তারা যেটা তৈরি করলেন, যে টিমটা গেল ইত্যাদি, সেই টিমটাও গিয়ে মিথ্যে কথা বলে এসছে। কাকে? বিজেপি মিথ্যে কথা বলেছে কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে, দ্রৌপদী মুর্মুকে। আপনি অবাক হবেন না যে এরা কোন জায়গায় পৌঁছেছে? মিথ্যে প্রতিনিয়ত বলছে, এবং সেইখানেই আমরা বলি প্রতিদিন এই যে এক একটা করে মহিলারা সাহস নিয়ে এগিয়ে এসে ফিরে এলাম বিরতির পর। আর এবার স্বর্ণালী আবহাওয়ার খবরে নজর রাখবো। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দুই বঙ্গে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6 জেলার কিছু অংশে কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা হতে পারে। একদমই ভাষ্যতে আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের 2 জেলায়, এবং উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। বাকি জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার অর্থাৎ আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যে। বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6 জেলায় কালবৈশাখী 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ভাষ্যটি আমরা দেখেছি যে বহুদিন ধরে তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল, এবং এবার কিন্তু একেবারে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সেক্ষেত্রে যে তীব্র দাবদাহ থেকে অনেকটাই কিন্তু স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। বহরমপুরে এবার অধীর রঞ্জন চৌধুরী, তার কিন্তু আজ সভা রয়েছে। আপনারা জানেন বহরমপুরের কিন্তু তিনি কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, এবং অবশ্যই তিনি কিন্তু এই যে কেন্দ্র রয়েছে অর্থাৎ বহরমপুর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের কিন্তু বিদায়ী সাংসদও বটে। একদমই তাই। এবং আগামী 13ই মে চতুর্থ দফার নির্বাচন রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে, এবং 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 1999 থেকে তিনি সাংসদ রয়েছেন, এবং শেষ দিনে মেগা প্রচারে কংগ্রেস, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বহরমপুর শহরে প্রচারে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভার শেষ ভোট প্রচার আজ। শেষ দিন মেগা প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর মেগা ভোট প্রচার বহরমপুর শহরে। হুটখোলা জিপে ভোট প্রচার অধীর চৌধুরীর। বিজেপি প্রার্থী নির্মল সাহার মুখোমুখি অধীর চৌধুরী। অধীরের দিকে ফুল ছোড়েন বিজেপি প্রার্থী। অধীরও পাল্টা নমস্কার জানান নির্মল সাহাকে। প্রচারের দিকে তো নজর রাখছি স্বর্ণালী। এবার লোকাল ট্রেনে চেপে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। একেবারে ভাষ্যতে শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ব্যান্ডেল লোকালে চেপে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি ভোট প্রার্থনাও করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরে চন্দননগর স্টেশনে নেমে চা খান তিনি, সেই ছবি আপনারা দেখছেন। সাধারণ মানুষের সঙ্গে, যাত্রীদের সঙ্গে কথা বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, হাত নাড়ছেন তাদের উদ্দেশ্যে এবং জনসংযোগ সারছেন সাধারণ মানুষের সঙ্গে।
আরো বারো এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।